আনসার থাকবে, আর্মি থাকবে, স্ট্রাইকিং ফোর্স, তারা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে অথবা থানা হেডকোয়ার্টারে। ধরেন বিএনপির 200 লোক একটা সেন্টারে দাঁড়ায় থাকলো, জামাতের 200 লোক দাঁড়ায় থাকলো, জামাতকে তো জিততেই হবে, ভাবটা এমন। তো বিএনপিকে আঙুল চুষবে নাকি? তখন তো দেখবেন বাক্স নিয়ে ধান খেতে দৌড়ায় গেছে, পাট খেতে দৌড়ায় গেছে, কে রক্ষা করবে? ইলেকশন কোথায় যাবে? এই জন্য আমার কাছে মনে হয়েছে, আপনি রিক্সায় ওঠেন, বললো নির্বাচন হবে তো। অধিকাংশ লোকের ভিতরে এই সন্দেহ, কারণ ইউনূস সরকার, ইউনূস নিজে যদি কিন্তু তবে ছাড়া কোনো কথা বলে না। এখন তার কথা কেউ বিশ্বাস করে না, কেউ আস্থা রাখে না যে আসলেই নির্বাচন হবে কি না। তাহলে শিডিউল টিডিউল কতবার পিছাইছে না, পিছাইছে। এই জন্য আমি বলছি যে জনগণের মধ্যে ধারণা এখনও বদ্ধমূল ধারণা, এই নির্বাচন সঠিক সময়ে হবে না। এটা কি সরকারের কি দুর্বলতা আছে বা সরকারের সক্ষমতা নিয়ে? সরকার দুর্বলতা বললাম যে প্রশাসন ঠিক নাই, লটারির ভিতরে করে, অভিনব কায়দা, জীবনে শুনি নাই। আপনার আইনশৃঙ্খলা বাহিনী, যে ফুয়াদের উদাহরণ দিয়ে বললাম, ফুয়াদ মব সন্ত্রাসের পক্ষে বলেছে, সেখানে তো মব তাকে ধরছে, পুলিশ পাশে আছে, উদ্ধার করে নেই। তো বাক্স করবে না এখন, কারণ হচ্ছে পুলিশ এখনো টমার থেকে ওঠে নাই, অথবা মনে করে বিএনপি ক্ষমতায় আছে, ভাব জামাত ক্ষমতায় আছে, কারে ধরবে বলেন? এটা কি এরকম যে প্রশাসনের মধ্যে এক ধরনের বিশ্বাস বা আস্থা বা একটা, তারা ধরেই নিয়েছে যে বিএনপি নির্বাচনে জয়লাভ করছে? হ্যাঁ, নির্বাচনে জয়লাভ করবেই তো, কারণ আপনি বলেন 111 সহ 17টা বছর বিএনপির উপরে এত নির্যাতন, এত কেস, আয়নাঘর, হত্যা, কত কিছু হয়েছে। একটা সদস্য অন্য দলে জয়েন করছে, আওয়ামী লীগে জয়েন করছে, তো তারা ভোটের সময় তো ভোট দেখায় দিবে। তো ভোট তো বিএনপির বেশি, সুতরাং যত যাই কর, জামাতের কিছু ফিক্সড জায়গা আছে, সিট আছে, সেখানে জিতবে, সাতক্ষীরা জিতবে, এরকম কয়েকটা জায়গায় ফিক্সড জিতবে। যেমন আওয়ামী লীগের গোপালগঞ্জ ছিল, জিতলো, বগুড়ার বিএনপির বগুড়া ছিল, নোয়াখালী আছে, এরকম ফিক্সড তো সিট আছেই। সেখানে জামাতের ফিক্সড যে সিটগুলো আছে তার থেকে 2-1টা বেশি পেতে পারে, তাছাড়া তো পাওয়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং বিএনপি তো সরকার গঠন করবেই। তো সুতরাং বিএনপির দিকে প্রশাসন কিন্তু হেলে পড়ার কথা, কিন্তু হেলে পড়ছে না, কারণ হচ্ছে সব জায়গায় গুপ্ত জামাত আছে, সব জায়গায় গুপ্ত। এই কারণে কি জামাত ইসলামী মনে করছে যে তারা, হ্যাঁ, এই কারণে তারা মনে করছে, এটা বলছে না যে আল্লাহ তাদের, সূর্য তাদের দেখে থেমে যায়, কোন জায়গায় আছে। জামাতের সেক্রেটারি জেনারেল বলছে আল্লাহ তৌফিক দিয়েছে, কোরআনের আইন বদলাবো। কি বলছে? পূজার দেখলেন না, পূজার অবস্থা কি? আবার তাদের ক্যালেক্টারি এক না। আমি এই জন্যে বলছি যে তারপরেও বলবো, অভ্যুত্থানের শক্তি যতই বলেন, আওয়ামী লীগ নাই, বিএনপি বড়, তারপরে জামাতে ইসলাম, হ্যাঁ, এনসিপি বাই পার্টি, এগুলি করেন না। এনসিপি খালি ইউনূস সরকার বগল দাবা করে দেশ বিদেশ ঘুরছে, আর বড় পার্টি হয়ে গেছে নাকি? বড় পার্টি হয়ে গেছে না। 111-এর সময়, হাসিনার আমি দামি নির্বাচনের সময়, আপনার 2-3টা কিংস পার্টি ছিল, বড় বড় নেতা দিয়ে হয়েছিল, 300 সিটের দিয়েছিল, একটারও জামানত থাকে নাই। এবং এই যে 4টে জোট করছে না, আপনি দেখেন কি অবস্থা দাঁড়ায়। তারা ইলেকশন করবে, রাজনীতি করবে, রাজনীতি করলে বহুত দূর সময়, যদি ধৈর্য ধরে থাকতে পারে তাহলে আমরা দেখবো। এখন যদি বামপন্থীদের মতো আধা মসজিদি আর পোয়া মসজিদি বলে বিতর্ক করে 2 ভাগ করে ফেলে, তাহলে তো হবে না। হ্যাঁ, তো এই জন্যেই আমার কথা হচ্ছে, ঠিক আছে, অভ্যুত্থানের শক্তি, এটা একটা আপনার তারা এত স্ট্রেসের মধ্যে দিয়ে রাজনীতি করেছে, তার মধ্যে 15 বছর 17 বছরের জুলুমের ইতিহাস তো আছেই, সেটা কম বেশি বাংলাদেশের বিদ্যমান সব রাজনৈতিক দলরাই ভোগ করেছে। এখন উনাদের কষ্টের জায়গাও আছে, রাগের জায়গাও আছে। আবার উনারা যেটা বুঝেন সেটা হচ্ছে, আমরা এতদিন এত জুলুম সহ্য করছি, আর তোমরা আমাদেরকে এসে 2 দিনে তোমরা রাজনীতি করতে এসে তোমরা মনে করো মার দখল করবা। এটা তো একটা বাস্তবতা, এটা উনারা ভাবেন। আবার এইটাও আরেকটা বিষয় যে ধরেন উনারা যেটা চিন্তা করেন যে এত অল্প সময়ে আমরা মানুষের মন পাবো কিনা। আমি আসলে বাস্তবতা যেটা, সেটা হচ্ছে সময়টা আসলেই আমরা খুব কম পেয়েছি, এটা সত্যি। কিন্তু আমাদের সাথে মানুষের কানেকশনের জায়গাটা না খুব স্ট্রং, অল্প সময়ের কিন্তু খুব স্ট্রং। ধরেন পৃথিবীর ইতিহাসে যদি শুধু বাংলাদেশটাকেই ধরি, যখনই বড় বড় চেঞ্জেস এসছে, তখন সেটা কিন্তু অনেক বড় সময় ধরে ওই সাডেন চেঞ্জটা অকার করে নাই। যখন চেঞ্জ অকার করে তখন কি হয়, তখন একটা রেভলিউশন যখন হয়, তখন হঠাৎ একটা ডাকে কিন্তু মানুষ নেমে আসে। আমরা হইলাম সেই জোয়ার, যেই জোয়ারে মানুষ আমাদের সাথে হেঁটে, হ্যামিলনের বাসিওয়ালার মতো আমাদের সাথে হেঁটে ভোটের মাঠে আসবে। আমরা সেই জনগোষ্ঠী যারা বাংলাদেশে
এতগুলো মানুষকে, এতগুলো রাজনৈতিক নেতৃবৃন্দ এবং তাদের পরিবারকে জুলুম, অত্যাচার, কোর্ট কাচারি, দৌড়াদৌড়ি, জেল জিরাত থেকে মুক্ত করার জন্য আন্দোলনে নেতৃত্ব দিয়েছি। আবারও ক্লিয়ার করছি, নেতৃত্ব দিয়েছি। অংশগ্রহণ সবারই ছিল, সবার অংশগ্রহণকে আমরা স্বীকার করি। নেতৃত্ব যেহেতু আমরা দিয়েছি এবং সেটাতে সফল হতে পেরেছি, সুতরাং আমরা মনে করি যে এই যে নির্বাচনী যুদ্ধটা আমাদের সামনে আসছে, সেই যুদ্ধটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং মানুষের দোয়া এবং সমর্থন আমাদের সাথে আছে। ধরেন গতকালকে পর্যন্তও কিন্তু যখন আমাদের নমিনেশনটা ডিক্লেয়ার হয় নাই, আমি তো জানতাম না যে কত মানুষ খুশি হবে বা কত মানুষ অখুশি হবে, কি রেসপন্স হবে মানুষের যে এনসিপির প্রার্থী আমাদের এলাকায় উনি। আমি নমিনেশনটা ডিক্লেয়ার হওয়ার পর থেকে এখন পর্যন্ত এমন এমন জায়গা থেকে সাহায্যের জন্য, সহযোগিতার জন্য নিঃস্বার্থভাবে যোগাযোগ করছে মানুষ আমার সাথে। আমি জানি না, আই এম ফিলিং এক্সট্রিমলি ইমোশনাল অ্যান্ড ওভারওয়েলমড যে মানুষ আমাদের চায় এবং মানুষ চায় যে যারা অ্যাকচুয়ালি দেশের জন্য করতে চায়, যারা যোগ্য এবং যারা সততার সাথে মানুষের সাথে রাজনীতি করতে চায়, আমাদেরকে মানুষ গ্রহণ করবে এবং ইনশাল্লাহ আমরা বাংলাদেশের রাজনৈতিক পরিবেশটা পরিবর্তন করার যে প্রত্যয় নিয়ে নেমেছি সেইটার সুযোগ মানুষ আমাদেরকে দিবে। রাষ্ট্র আছে তো একটা অভ্যুত্থানের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে ফাংশন করাটা একটু কঠিনও বটে, কিন্তু যতটুকু ফাংশন করছে নিরপেক্ষভাবে করছে, এটা সত্য। কোনো রাজনৈতিক দলের প্রতি বিরাগ ভাজন নেই, কোনো রাজনৈতিক কর্মসূচিতে বাধা নেই, কাউকে বিশেষ ফেভার করছে না, কাউকে বিশেষ ডিসফেভার করছে না, এটা তো আছে। এখন ধরেন নির্বাচন দরকার, এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঢেলে সাজিয়ে যোগ্য লোকদের নিরপেক্ষ রেখে নির্বাচনটা করা জাতির জন্য রাজনৈতিক দলগুলিরও দায়িত্বের অংশ, অন্তর্বর্তীকালীন সরকারের কর্তব্য। সেখানে আমাদের আস্থা রেখে যেখানে ব্যত্যয় আছে সোচ্চার থাকতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করতে হবে এবং পুলিশকে নিরপেক্ষভাবে ফাংশন করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে হবে, দাবিও থাকবে, কারেকশন করার জন্য পরামর্শও থাকবে, এভাবে এগোতে হবে। কারণ মনে রাখা দরকার, কোনো একটা সংস্থা যখন ফাংশন করতে কিছুটা ব্যর্থ হয়, তার ইতিবাচক নেতিবাচক সব প্রভাব সব রাজনৈতিক দলের উপর পড়ে, জাতির উপর পড়ে, দেশের উপর পড়ে। আমরা ওটাকে কার পক্ষে যাচ্ছে কার বিপক্ষে যাচ্ছে সেটা না ভেবে কিভাবে সবার পক্ষে রাখা যায়, জাতির পক্ষে রাখা যায়, সে ব্যাপারে রাজনৈতিক দলগুলি যদি উদার হয়ে আসে, নিজের অনুকূলে ব্যবহারটা না চায়, তাহলে আমার মনে হয় এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সরকার তাদেরকে যেভাবে ব্যবহার করতে চাইছে যায় এবং তাদের কাছ থেকে যতটুকু আদায় করা যায় নিরপেক্ষভাবে, আমার মনে হচ্ছে যে আবহাওয়াটা এখনো পর্যন্ত বেটার। যদি রাজনৈতিক দলগুলি সহযোগিতা করে, কেউ যদি ওই যে বললো যে না আমি যে কোনো মূল্যে আমার উইন চাই, যে কোনো মূল্যে এসপি ডিসি আমার ফেভারে থাকতেই হবে, সেটা প্রয়োজনে ক্ষমতার ভয় দেখিয়ে, প্রয়োজনে ম্যানেজ করে, প্রয়োজনে উৎকোচের বিনিময়, তখন তো অনেক কিছু হয়ে যায়। এগুলো তো আমরা প্রকাশ্যেই শুনেছি যে রাজনীতিবিদরা এই কথা বলছেন যে প্রশাসন তাদের পক্ষে নিতে চান। আমি বলছি না যে বলছেন না, এই টেন্ডেন্সি তো আমাদের মধ্যে আছে, আস্থার সংকট আছে। এখনো অনেক প্রার্থী এবং অনেক রাজনৈতিক দল নেতা, এমনকি জনগণও মনে করে যে এসপি-ডিসি যার পক্ষে থাকবে ভোটটা তার দিকে যাবে। কারণ 17 বছরে তো দেখেছেন। আবার এও তো আপনি দেখেছেন যে আগের সরকার ছিল, সরকার তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে, 3 মাসের মধ্যেই ওই প্রশাসন নিরপেক্ষ ভালো নির্বাচন করেছে। এ দৃষ্টান্তও আছে। কারণ 3 মাস আগে আপনি সরকারের কথা শুনেছেন যে দল ক্ষমতায় আছে, আর ক্ষমতা হস্তান্তরের পর তত্ত্বাবধায়কের কাছে ওই পুলিশটাই নিরপেক্ষ ভূমিকা পালন করে ভালো নির্বাচন করার দৃষ্টান্ত আমাদের আছে। বিশেষ করে 91, 96, 2001, 2008 কিছুটা ব্যত্যয় হয়েছে, তারপর আমি বলবো যে নির্বাচনটা তো করা গিয়েছে। রাজনৈতিক দলের মধ্যে ডিবেট থাকবে, কিন্তু জনগণ মেনে নিয়েছে নির্বাচন, জনগণ ভোট দিয়েছে উৎসবমুখর পরিবেশে অবাধে, এটাই নির্বাচন। আমার বিশ্বাস সেটা ভালো নির্বাচন আমরা করতে সক্ষম হব বা করতে যাচ্ছি। হুমায়ুনুর আপা বলছিলেন যে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জনগণ ভোট দিতে চায়, এটা ঠিক, কিন্তু জনগণ নিরাপদে ভোট দিতে চায়, এটাও ঠিক, কিন্তু জনগণ ভোট দেওয়ার সুযোগ পাবে তো? প্রশ্ন এইটা, আমার প্রশ্ন এইটা। কারণ যেভাবে আমি বলবো, বিশেষ করে ইসলামিক যে জোট করছে, তারা মনে করছে তাদের ভোটে সরকার গঠন করবে, এর বাইরে আছে না। হেফাজত একটা বিশাল বলয়, হ্যাঁ, তারা তো এদের বিপক্ষে, হাক্কানি ইমাম বিপক্ষে। ইসলাম ভোট তো সব তাদের না, ইসলামপন্থীদের ভোট যারা রাজনীতি সরাসরি করে না, সুফিবাদী যারা তারা তো আলাদা, তাদের ভোট তো তাদের দিচ্ছে না, জামাতকে ইসলামিক দলই মনে করে না। সুতরাং এই হিসাব তো ভুল। 2 নম্বর তো বিএনপির ভোটের ব্যাংকের কথা বললামই, সুতরাং তাদের হিসাব ভুল। কিন্তু তারপরেও এই জন্যেই, যেহেতু কাছাকাছি জরিপগুলো তারা উস্কায় দিচ্ছে জরিপগুলা, সুতরাং তারা তো মরি হয়ে থাকবে ভোট কেন্দ্রে। তখন তো তারা আগে রক কাটছে, এখন তো চাপাতি দিয়ে কোপায়, চাপাতি দিয়ে আইবে তো, তখন কী করবেন আপনি বলেন? চাপাতি দিয়ে তখন কি ওই বিএনপির লোকরা আঙুল ছুটবে? ওরা তখন বল্লম নিয়ে আইব,
তো খেলাটা কি জমবো, খেলাটা কি জমবো, পাট খাতে না মানে না কি এমন কি যে নির্বাচনের আমরা দিনে একটা তখন বড় আমরা ধরনের তখন ওই জায়গায় মিডিয়েট করব আমরা, এই জন্যই রক্তক্ষয়ী তো আমরা সংঘর্ষের কোনো রাজনীতির আশঙ্কা মাঠে আছে আসছি। কিনা? দুই পক্ষ মারামারি করবে, মাঝখান দিয়ে আমরা জিতে যাব। মানে নির্বাচনকে ঘিরে আসলে রক্তক্ষয়ী কোনো সংঘর্ষের আশঙ্কা তৈরি সংঘর্ষ হচ্ছে তো কিনা, হতে হয়েছে, পারে কিনা? ইতিমধ্যে হয়েছে তো, অনেক জায়গায় হয়েছে তো, নিজেদের ভিতরে নিজেদেরও হয়েছে, প্রতিপক্ষের সাথেও হয়েছে। রিভলভার ধরে উৎসর্দি হয়েছে না, আমার জেলায় হয়েছে না, গ্রেপ্তার অবশ্য শেষে চাপের বুকে গ্রেপ্তার হয়েছে। সে কে? সে জামাত ইসলামের। রিভলভার বার করানো শুরু করে দিছে, চাপাতি বার করতে কতক্ষণ, যখন ভোটের দিন। এখন যদি রিভলভার ক্যাম্পিংয়ের সময় বেরোয় তখন তো চাপাতি বেরোবে, বল্লম বেরোবে, সরকি বেরোবে, বলবে তো। এগুলো কে? এই পুলিশ তো টমাটাইজ পুলিশ, এই পুলিশ তো রক্ষা করবে না। পুলিশ তো আস্তে করে দাঁড়ায় থাকবে, কার পক্ষে যাবে, আহারে কার পক্ষে যাবে, বিপদে পড়বে, খাগড়াছড়ি যাবে, নাহলে ফেসিবাদের দোষর হবে, চাকরি চলে যাবে। সুতরাং এই টমার থেকে, অর্থাৎ আপনি যে এই যে মব সন্ত্রাস শুরু করেছেন, এই মব সন্ত্রাসে শুরু করার পরে এই অবস্থা তৈরি হয়েছে। এখন চাপ দিয়ে, প্রেশার দিয়ে, বল প্রয়োগ করে ক্ষমতা আপনার দাবি আদায় করা একটা প্রচেষ্টা কিন্তু সবার জায়গায়। মনোজগতের ডক্টর মোহাম্মদ ইউনূস সব মনোজগৎ পরিবর্তন ঘটায় দিচ্ছে, যে ধরো মারো খাও, এরকম একটা পরিবেশ তৈরি করে ফেলছে। তো ইলেকশনটা ওনার অধীনে কী হবে? আর ওনার উপর তো আস্থা নাই। উনি অন্তর্বর্তীকালীন সরকার গোপন চুক্তি করে বসে। এটা তার সাথে কি? ও গোপন চুক্তিতে কী আছে আপনি সাংবাদিক জানেন? আমি তো জানি না ওর ভিতরে কী আছে। ইতিমধ্যে 2টা পোর্ট দিয়ে ফেলছে, একটা খুব ভাইব্রেন্ট পোর্ট কিন্তু দিয়ে ফেলেছে, ওখানে স্ট্রাইক হচ্ছে তো, লালদিয়ার চর দিচ্ছে তো। আরও ধরেন ওই যে শুনলাম মানবিক করিডোর, হেটা দিব কিনি, দিয়ে দিতে পারে, দিতে। গোপন চুক্তিতে কী আছে জানি না তো। সুতরাং আমি আনতে কিন্তু অনেক কইতে পারি। তারপরে ধরেন এই সরকার আসার সাথে সাথে আমাদের কিছু করলে 7 সিস্টার আছে, আওয়াজ দিয়ে আউলে ফেলাইলো, এরপরে থেমে গেছে। 30টা চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে শেখ হাসিনা, সব ভারতের অনুকূলে। একটা আলোচনা করছে, একটা রিভিউ করছে, চুপ। এখন চুপ হয়ে আছে কেন? কোনো কথা তো নাই। আর বর্ডার কিলিং হচ্ছে, একটা প্রতিবাদ আছে, আগে প্রতিবাদ করছে, হেটাও বন্ধ হয়ে গেছে। নাই কেন? ভারতের বিরুদ্ধে একটা শক্ত ভয়েস নেই কেন সরকারের? আপনার নাই হলো সরকার যদি, কারণ হচ্ছে সরকার তো যতই বলেন, ইউনিট সরকার যেসব উপদেষ্টা বা আরও সমন্বয় সংস্কার কমিশন টমিশন করছে, অধিকাংশ তো আমেরিকান সিটিজেন, অধিকাংশ আমেরিকান সিটিজেন। যে লোক আমেরিকান সিটিজেন সে তো ওত দিছে না, আমেরিকার স্বার্থ রক্ষা করবে না, করবে তো। তো আমেরিকায় যাই তো গোপন চুক্তি করছেন। এখন ভারতের সাথে আমেরিকার যে ডিস্টেন্স ছিল, এখন তো সামরিক চুক্তি হয়ে গেছে। তাদের সম্পর্ক তো ভারত, আমেরিকা তো ভারতের চোখ দিয়ে এই সাবকন্টিনেন্ট দেখতো, বাংলাদেশ দেখতো, এখন তো তাই দেখবে। ভারত তো বলে দিছে না কদিন আগে পররাষ্ট্র উপদেষ্টা, শেখ হাসিনা নিজে যেতে চায় কিনা তার উপরে এই দেশে তার ফিরে আসা নির্ভর করে বলছে না। তার মানে ভারত তো শেখ হাসিনাকে ফেরত দেবে না, এটা ওপেন ডিক্লেয়ার করে দিল, তাই না? ভারত সুতরাং শেখ হাসিনাকে এখানে পুনর্বাসন করার চেষ্টা তো করবে। ওই যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা দেশ ভ্রমণ করছে না কয়েকটা, ওখানে আমেরিকান, ইন্ডিয়ান, 4টে দেশে ছিল না, সেখানে যা আলোচনা হয়েছে একটাও বাংলাদেশের পক্ষে হয়নি, একটাও নাই। কিন্তু বিশ্বস্ত সোর্স নাই, পত্রিকাগুলো গাধা, টেলিভিশনগুলো গাধা, কেউ এটা পাবলিশ করলো না। এখন দেশের স্বার্থে হোক আর যাই হোক, এটার তো দায়িত্ব ছিল, করে নাই তো, যার ফলে আমি কইতে পারতেছি না। কিন্তু আমি এইটুকুই জানি, নির্ভরশীল সূত্র না হলেও বলতে পারি একটি আলোচনাও আমাদের দেশের স্বার্থে হয় নাই। তো তাহলে এখন বলেন চুক্তিতে কি আছে আল্লাহ জানে, আমরা তো জানি না। এখন ধরেন 20-80টা ঘাঁটি আছে, সামরিক ঘাঁটি আছে আমেরিকান, এই সাবকন্টিনেন্ট নাই। কিন্তু আপনি বঙ্গোপসাগরের পাশে বাংলাদেশ, আপনার দেশে যে হবে না এটা নিশ্চিত কি? জি আজিজ ভাই, আমি আপনার কাছে আবার আসবো। অ্যাডভোকেট হুমায়রা নূর, যেটি আমি আজিজ বলছিলেন যে বিশেষ করে ভারতের প্রসঙ্গটি নিয়ে এসেছেন, আপনাদের যে দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন যে ভারতের কনসার্ন নিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই না, মিলিটারিকে ব্যবহার করে, ব্যুরোক্রেসিকে ব্যবহার করে বা কোনোভাবে ভোটকে ম্যানেজ করে এনসিপি ক্ষমতায় যেতে চায় না, এরকম একটি বক্তব্য দিয়েছে। ভারতের প্রসঙ্গটি কেন আসছে বা তারা কেন এত গুরুত্ব? ধরেন ভারত যে সময় সময়ে আমাদের দেশে নির্বাচন হোক না হোক, এখন হোক তখন হোক, কার আন্ডারে হোক কার আন্ডারে না হোক, এইসব কনসার্ন যে দেখায়, এটা কি ভারতের অঙ্গরাষ্ট্র? ভারত কেন এগুলো নিয়ে কথা বলে? আমরা কি যাই বলি ভারতের নির্বাচনে কোথায় কে হবে কে হবে না, কে কোনভাবে নির্বাচন করবে? আমাদের দেশের একজন পলাতক খুনিকে যে ভারত আশ্রয় দিয়ে রেখেছে এবং ভারতের কাছে তাকে ফেরত চাওয়া হয়েছে, তাদের সাথে আমাদের এক্সিস্টিং একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে, যেখানে স্পষ্টভাবে লেখা আছে যে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কেউ
যদি তাদের ওখানে যে আশ্রয় নেয় তারা তাকে ফেরত দিতে বাধ্য থাকবে। শেখ হাসিনার রায় হয়েছে না? কোথায়? শেখ হাসিনাকে ফেরত না দিয়ে তারা বাংলাদেশের ব্যাপারে কনসার্ন দেখায় কেন? বাংলাদেশ তো তাদেরকে নিয়ে কনসার্ন না।